আমরা এখন বলবো আমাদের বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে আছে, আমাদের অন্যান্য রাষ্ট্রের সাহায্য দরকার, যারা আমাদের বন্ধুত্বপূর্ণ ভাবনা আমাদের কাছে এগিয়ে আসে। আমাদের কাছে তারা হয়তো কোনো শর্ত দিচ্ছে না আমাদেরকে। যা ভারত যেটা করেছিল, আমাদের বন্ধুত্ব কথা বলে এসেছিল, কিন্তু সব কিছু নিয়ে গেছে আমাদের, আমাদের খবরদারি করেছে, আমাদের প্রভুত্বগিরি তারা করেছে আমাদের উপরে। এরকম যদি রাষ্ট্র আমাদের থাকে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যেটা পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যদি তারা সেই ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, কিন্তু গোড়ার কথাটা, আসল কথা হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে আমাদের সেই সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা পাকিস্তানের কোনো দোষের কিছু নাই। পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে চাচ্ছে, আপনার মত কি? আপনার প্রশ্নের যে সরাসরি উত্তর দিই, এটা দোষের কিছু আমি দেখি না। দেখেন, একটা দেশ কিন্তু পরিচালনা হয় কিন্তু দূরদর্শী দিয়ে, ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে, আবেগ দিয়ে নয়। আবেগ থাকবে, আমরা আবেগ দিয়ে যুদ্ধ করেছি, আবেগে কিছুটা দিয়ে আমরা ছাত্ররা, আমাদের ছেলে মেয়েরা আন্দোলন করেছি, জুলাই আন্দোলনে। কিন্তু আমার রিয়েলিস্টিক হতে হবে, আমার বাস্তবকে স্বীকার করতে হবে। পাকিস্তান আমাদের সাথে যে আচরণটা করছে, হত্যাচক, সেটা আমরা কখনো ভুলতে পারবো না, এবং সেটার জন্য আমরা তাদের নিঃশর্ত ক্ষমা চাই। তারা হয়তো দুঃখ প্রকাশ করেছে, নিঃশর্ত ক্ষমা যেটা হচ্ছে অফিসিয়ালি পার্লামেন্টের মাধ্যমে, সেটা এখনো করে নাই, সেটা আমাদের ডিমান্ড থাকবে। আমাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা দেয় নেই, এমনকি আমাদের সম্পদটা থেকে সেই সম্পদটা পুরোটা আমার ফেরত দেয় নেই, এগুলো আমাদের ডিমান্ড থাকবে। কিন্তু এইটা আমাদের বাধা হবে না তাদের সাথে সুসম্পর্ক। কেন? কয়েকটা কারণে। প্রথম হচ্ছে, যারা সেই সময়তে এই নিধন এবং হত্যাযজ্ঞ চালিয়েছ, তারা কিন্তু এখন ক্ষমতা নেই। বর্তমান প্রজন্মে যারা আছে, রাজনীতিতে যারা আছে, বর্তমান ছেলেপেলে আপনি দেখেন তাদের কথাবার্তা, তারা বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং তারা দুঃখ প্রকাশ করে, তারা হতাশ হয়ে কেন আমাদের তখনকার দিনে তারা রাজনীতি দেশটাকে ভাগ করলো, তারা স্বীকার করে। সুতরাং এটা আমাদের বাস্তব দৃষ্টি দেখতে হবে। ওই ইংরেজিতে একটা কথা, ইউ মাস্ট সি বিয়ন্ড ইউর নোজ। আপনার হয়তো সে দূরদৃষ্টি সম্পন্ন হতে, এটা হচ্ছে রাষ্ট্রনায়কত্ব। সুতরাং আমার ডক্টর ইউনূস সরকার সেই দিকে যাচ্ছেন। তবে আমাদের এটা বলতে হবে, যেটা আমি বললাম, তাদের এই ভুলটা স্বীকার করতে, নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা করবে, আমাদের সম্পদগুলোতে ফেরত দিতে হয়। তারপরে আমাদের বাস্তবতা নিজেকে আমার সাথে করতে, কারণ আমরা এখন বলবো আমাদের বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে আছে, আমাদের অন্যান্য রাষ্ট্রের সাহায্য দরকার, যারা আমাদের বন্ধুত্বপূর্ণ ভাবনা আমাদের কাছে এগিয়ে আসে। আমাদের কাছে তারা হয়তো কোনো শর্ত দিচ্ছে না আমাদেরকে। যা ভারত যেটা করেছিল, আমাদের বন্ধুত্ব কথা বলে এসেছিল, কিন্তু সব কিছু নিয়ে গেছে আমাদের, আমাদের খবরদারি করেছে, আমাদের প্রভুত্বগিরি তারা করেছে আমাদের উপরে। এরকম যদি রাষ্ট্র আমাদের থাকে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যেটা পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যদি তারা সেই ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, কিন্তু গোড়ার কথাটা, আসল কথা হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে আমাদের সেই সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা পাকিস্তানের কোনো দোষের কিছু নাই। পাকিস্তানের সাথে আমরা সুসম্পর্ক রেখে আমাদের যে স্বাধীনতা যদি আরও মজবুত হয়, আমাদের স্বার্থ যদি সংরক্ষণ করা যায়, আমাদের যদি উন্নতি হয়, আমাদের অর্থনীতি উন্নতি হয়, এটা ক্ষতি আমি কিছু দেখি না। এইটা আমার প্রশ্ন হইতেছে। সুতরাং যারা আবেগের ভরে কথা বলে, পাকিস্তান আমাদের যুদ্ধ করছে আমাদের মানুষের, সেটা আমরা ভুলে দেবো, এদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, এটা হচ্ছে দুটা করে, একটা আবেগের বশবর্তী হতে, আরেকটা হতেছে বাস্তব বর্জিত এবং রাজনীতির ফায়দা লুটার জন্য। এটা বাস্তব দৃষ্টিতে এই ধরনের আপনার নীতি থাকা উচিত বলে আমি মনে করি, দেশের স্বার্থে। আগামী নির্বাচনে কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন, বা যারা আসলে আপনার দেশ, আপনার মাটি নিরাপদ আপনি মনে করেন? দেখেন, আমি শুরুতে আপনাকে বলেছি, আমি রাজনীতি করি না, আমার কোনো রাজনীতির পক্ষ না বিপক্ষ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাথে আমি যুদ্ধ করেছি, তার কাছে দেখেছি। দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আমি কাজ করেছি কিছুদিন, যখন সরকার চালিয়েছেন, আমি চুক্তিবদ্ধ বেশি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছি। এটা সত্যি কথা, কিন্তু কখনো রাজনীতি করার ইচ্ছে ছিল না, রাজনীতির পক্ষ নেই। আপনি বলছেন কাকে আমরা ক্ষমতা দেখতে চাই, সোজা উত্তর, তাদেরকেই আমরা ক্ষমতা দেখতে, যারা দেশের স্বার্থ সংরক্ষণ করবে, দেশের স্বাধীনতা এবং সামর্থ্য বিনা শর্তে আপোষহীনভাবে রক্ষা করবে, তাদেরকে দেখতে চাই। আমি কোনো দলকে দেখতে চাই না। কালকেই আমি একটা গ্যাদারিং গিয়েছিলাম, কিছু লোকজন ছিল, তার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সাধারণ মানুষ ছিল।
এইটা নিয়ে প্রশ্নটা অনেকটা এইরকম প্রশ্ন উঠেছিল। আমি সবাইকে বললাম, দেখেন আমি একটা বৃদ্ধ লোক, বাংলাদেশের গড় আয়ুর চেয়ে আমি বেশি এখন বেঁচে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনার কাছে একটা আহ্বান, আমরা কোনো হইতেছে দলের তাদের লোগোটা দেখে, তাদের কি বলে সেই যে দাড়িপাল্লা নাকি ধানের শীষ নাকি নৌকা, এটা দেখে ভোট দিয়েন না। আপনার নিজস্ব এলাকায় ব্যক্তিটাকে ভোট দেবেন, এই ব্যক্তির ট্র্যাক রেকর্ড গত 40 বছর 75 বছর কী কী কাজ করেছে, সে কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে, আমার স্বার্থ রক্ষার জন্য কাজ করবে, সে থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, দেশের উন্নয়ন করবে, সেগুলো দেখে আপনার ভোট দেওয়া উচিত। শুধু আমার কথা হচ্ছে দেশবাসীর প্রতি এটা একদম মুক্তিযুদ্ধ হিসেবে এক প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং একদম প্রবীণ এবং নাগরিক হিসেবে বলতে চাই, ভোট দেবেন মানুষকে দেখে, দলকে দেখে না। আমরা আবার ভুল করব, দলের মধ্যে হয়তো 5 জন ভালো লাগতে, বেশিরভাগ খারাপ লাগতে হবে, সেই 5 জনকে ভোট দেন। আরেক দলের মধ্যে যদি 50 জন হতে তাকে ভোট দেন। আপনি কেন দলের পক্ষে ভোট দেবেন নাকি? তাহলে আপনি বিবেককে তো আপনি বিক্রি করে দিলেন। আপনি বিবেককে কেন বিক্রি করে দেবেন? আমরা যাকে বলি রাজনীতির ভাষায় দলকানা। হ্যাঁ, দল কেন কেন হবেন আপনি? এই দল কেন হইতে আমরা এই 54 বছর কিছু তেমন অর্জন করতে পারি নাই। আমার মানুষকে দেখবেন, আপনার প্রতিনিধিকে দেখবেন, সেই প্রতিনিধিকে কি ভালো কিনা। দেখেন আরেকটা জিনিস হচ্ছে, আমি ধর্মান্ধ না, কিন্তু আমি ধর্মভীরু। এই দেশের 93% লোক হয়তো ইসলাম মুসলিম ধর্মের বিশ্বাসী। আমরা অন্য ধর্মের আমার কোনো ইসলাম প্রামিটি করে না, সব ধর্মের সমান আচরণ করে ইসলাম হচ্ছে। কিন্তু 93% মুসলমান। এই স্বৈরাচার আমাদের 15 বছর হচ্ছে, একটা লোক দাড়ি পরা থাকলে, টুপি পরা থাকলে তাকে মনে জঙ্গি বলা হয়তো। আমার ঘরে যদি কোরআন আমার হয়তো হাদিসে কর্ম থাকে, আমি ধরে নিয়ে চলে যাওয়া হয়তো। মসজিদে কারাকে তাদের উপর চিহ্নিত করা হয়তো। এটা তো কাম্য না। আমি হিন্দু খ্রিস্টানের মধ্যে সবাইকে সুযোগ দিব তাদের ধর্ম চর্চা করার জন্য। মুসলমান জাতিকে আপনি বন্ধ করে দেবেন, সেই মুসলমান যে কথাবার্তা বললে, ধর্ম চর্চা করলে তাকে আটকে নিচে ধর্মীয় তার দমন করবেন। একটা নাটকের সিনেমাতে যখন দেখেন দ্য ক্যারেক্টার এই শরীরচর্চাকে শুরু হচ্ছে, খারাপ চরিত্র হতেছে একটা লোক যে টুপি পরে আছে, যে দাঁড়িয়ে আছে, তাকে খারাপ চরিত্র চিহ্নিত করা হয়। এটা কি কাম্য 93 ভাই মুসলমান দেশে? এটা সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সমান অধিকার সর্বের ধর্ম চর্চার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাজ করবে, আমার দুর্নীতিমুক্ত হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, সেই লোকগুলিকে ভোট দেওয়া। আমি কোনো দলের কথা বলবো না, সেইটাই আমি আশা করি। আমি ব্যক্তিগত তাদেরকে আশা করি ক্ষমতায় আসার জন্য, এবং অবশ্যই নিজ ক্ষমতায় তারাই দিচ্ছে, এটা আমার প্রত্যাশা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কী চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 7ম বছরে পদার্পণ করছে জেনে আমি খুবই আনন্দিত। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো
সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।